আসসালামু আলাইকুম। ১ নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা চেনার সঠিক উপায় হচ্ছে এখানে যেহেতু আমাদের সবগুলি দশমিক সংখ্যা দেওয়া আছে, তাহলে এখানে আমাদের দেখতে হবে যে দশমিকের পরে একই সংখ্যা বারবার আসছে কিনা। যদি একই সংখ্যা বারবার আসে তাহলে সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এখানে আমরা দেখব এখানে কি হয়েছে 2.222 একই সংখ্যা বারবার আসছে, তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা হবে না। তারপর এখানে আছে 2.21222, এখানে এটাও হবে না। এখানে 212121 এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2.212368। মানে অমূলদ সংখ্যা হওয়ার একটা শর্ত হচ্ছে যে দশমিকের পর একই সংখ্যা বারবার আসবে না। ঠিক আছে। তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে 2.3 প্লাস 0.3, এটা সমান কত? এটা সমষ্টি বের করতে বলছে। এটা সহজে আমরা নির্ণয় করতে পারি কিভাবে, যে 2.3 আমাদের দশমিক তোলার জন্য দরকার কি, দশমিক তুলতে লাগতো 1, কিন্তু পৌনঃপুনিক তোলার জন্য লাগবে কত? 9। তারপরে হচ্ছে যে সম্পূর্ণ সংখ্যাটা আমরা লিখব, লেখার পরে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা এটা আমরা বাদ দিব। তারপরে যোগ, এই পাশে আমরা লিখব পৌনঃপুনিকের জন্য 9 নিব, আর পুরো সংখ্যাটা লিখব 03 আছে, আমরা 3 লিখলাম, দশমিক ছাড়াটা বাদ দিব। তাহলে এখানে উপরে রয়েছে কত? 23 থেকে 2 বাদ দিলে 21, নিচে হচ্ছে 9 যোগ, এখানে নিচে হচ্ছে 9, এখানে উপরে হচ্ছে 3। তাহলে যেহেতু এখানে হর একই, তাহলে হর আমাদের 9, এটা আমরা অবশ্যই সবাই পারি। 21 আর 3 যোগ করলে কত? 24। তাহলে 24/9 সঠিক উত্তর হচ্ছে কি খ। আচ্ছা, এখন 3 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে দেওয়া আছে এখানে m = 45 এবং n = 59। তাহলে এখানে আমাদের বলছে যে m ইন্টারসেকশন n এর উপসেট এর সদস্য সংখ্যা নিচের কোনটি? তাহলে প্রথমে আমাদের m ইন্টারসেকশন n এটা আমাদের নিতে হবে। তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে কি, মানে যেটা শুধু দুটোটার মধ্যে কমন থাকবে সেটা আমরা নিতে পারবো। তাহলে এখানে আমাদের m ইন্টারসেকশন n সমান আমরা নিতে পারবো, এই দুটোটার মধ্যে কমন আছে 5, তাহলে এখানে এটা হচ্ছে 5। তাহলে যেহেতু আমাদের এখানে সদস্য সংখ্যা একটা, সদস্য সংখ্যা কয়টা? একটা, মানে এখানে আমাদের মানে m ইন্টারসেকশন n সমান হচ্ছে একটা উপাদান। ঠিক আছে। তাহলে উপাদান সংখ্যা n হলে আমাদের একটা সূত্র আছে, যে উপসেট বের করার সূত্র হচ্ছে 2n। এখানে n হচ্ছে আমাদের সদস্য সংখ্যা, তাহলে 2 এর উপরে যদি আমাদের কি দেই 1 দেই, সদস্য সংখ্যা যেহেতু একটা, তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা হবে? 2টা, মানে 2 কে 2। যে কোনো সংখ্যার উপরে যদি 1 থাকে তাহলে সেই সংখ্যাটাই হয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে খ। আচ্ছা, পরবর্তীতে 3 নাম্বার অঙ্কটার মধ্যে আমাদের বলছে ফাংশন y ইকুয়াল দিছে y³ 3y² - 3y 5 এই অঙ্কটা আমরা করেছি, যে তাহলে ফাংশন -2 সমান কত? তাহলে এখানে ফাংশন y এর জায়গায় আমরা কি লিখব? y এর জায়গায় শুধু -2 বসাবো। এটা আমরা ক্যালকুলেটরে সহজভাবে করতে পারবো। কিভাবে? প্রথমে আমরা যেহেতু -2 আছে, তাহলে বন্ধনী দিব, তারপরে -2 দিব, তারপরে পাওয়ারের জন্য এই যে এই চিহ্নটা আমরা ইউজ করব, তারপরে আছে 3 দিব, প্লাস আবার 3y², 3 দিব, গুণ y², তাহলে ব্র্যাকেট দিতে হবে -2, উপরে কি স্কোয়ার। ঠিক আছে। পরে -3, আবার গুণ দিব -2 -5। এখানে আমাদের ক্যালকুলেশন করলে কি আমাদের সঠিক উত্তরটা এসে যাবে। মেবি এখানে সঠিক উত্তর হবে 5। ওকে, তাহলে আমাদের এই গেল অঙ্ক। এই অঙ্কগুলি আসলে আমাদের ক্যালকুলেটর দিয়ে করতে কি হবে? সুবিধা হবে। ঠিক আছে। এরপরে 5 নম্বর যে অঙ্কটা, এখানে কি বলছে যে 9a² + 16b² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? পূর্ণবর্গ রাশি হবে। তাহলে পূর্ণবর্গ রাশির সূত্র একটা আছে a² + 2ab + b², এই হচ্ছে আমাদের মেইন সূত্র। তাহলে এত যোগ করলে দেখেন 9a² + 16b², তাহলে 9a এটাকে আমরা লিখতে পারবো কিভাবে, যে 3a² এটা লিখতে পারবো, প্লাস এখানে কি আছে 16b² আছে, 16 লিখতে পারবো 4b²। তাহলে এই 3aটাকে ধরবো আমরা a, আর 4bটাকে ধরবো কি b। ঠিক আছে। যেহেতু যোগ করলে বলছে তাহলে আমরা যোগ দিলাম। তাহলে আমরা জানি সূত্রটা হচ্ছে কি a² + 2ab + b²। তাহলে a পাইছি আমরা, b পাইছি, a হচ্ছে 3a আর b হয়েছে কি 4b। ঠিক আছে। তাহলে আমাদের মাঝখানে কি লাগবে? 2ab, তার মানে আমরা সূত্রে 2 নিব, a সমান হচ্ছে 3a আর b সমান হচ্ছে কি 4b। আবার বলতেছি, এই 2টা হচ্ছে সূত্রের
আর এর মান হচ্ছে কি 3a, আর বির মান হচ্ছে কি 4b। তাহলে এটা গুণ করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে যে প্রথমে আমরা সহগগুলো গুণ করব, 3 দুগুণে 6, 4 6 24 ab। তাহলে কত যোগ করলে হবে? 24 ab। যদি বলতো যে কত বিয়োগ করলে হবে, তখন কিন্তু এখানে মাইনাস, এটা কিন্তু 24 ab হইতো। বিয়োগ করলে তখন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রটা হইতো। ঠিক আছে, 6 নাম্বার যেটা বলছে উৎপাদক কত? 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3 এর উৎপাদক। তাহলে উৎপাদক নির্ণয়ের জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে 3 এবং কি আছে 2 আছে, এখানে 3 এবং 2 এর গুণ করবো, 3 দুগুণে কত 6। আচ্ছা, এখন এই 6টাকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা হয়। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি যে 2x স্কোয়ার প্লাস, তাহলে 6 থেকে যদি আমরা 1 বাদ দিই 6x মাইনাস x, 6 6 মানে গুণ করে 6 হতে হবে এবং যোগ বিয়োগ করে কি হতে হবে 5x হতে হবে, প্লাস 5x হতে হবে। তাহলে 6x থেকে যদি একটা x বাদ দিই তাহলে কি থাকবে 5x থাকবে মাইনাস 3। এখন আমরা কি করব, এই দুইটা থেকে কমন, এই দুইটা থেকে কমন, তাহলে এই দুইটা থেকে কমন যাবে 2x, থাকবে x প্লাস কি 3, কারণ 6 থেকে আমরা 2 নিয়ে নিয়েছি, 3 দুগুণে 6 মাইনাস 1 কমন যাবে, থাকবে এখানে x প্লাস 3, কারণ আমরা জানি মাইনাস কমন নিলে এখানে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে x প্লাস 3 দিলাম, আর এখানে হবে 2x মাইনাস 1। আমরা দুইটা উৎপাদক পাইলাম, তো একটা হচ্ছে x প্লাস 3 আর একটা হচ্ছে কি 2x মাইনাস 1। তাহলে এখানে সঠিক উত্তর হবে 1 আর 2। ওকে, এই ক্যাটাগরির অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে 7 নাম্বার আমাদের অঙ্কটা কি বলছে যে 5% হার সরল মুনাফার 100 টাকার 5 বছরের মুনাফা কত? তাহলে মুনাফা চাইলে মুনাফার একটা সূত্র আছে যে হার গুণ আসল গুণ সময়। আমাদের বলতে পারি PNR। পি হচ্ছে আপনার আসল হচ্ছে 1000, গুণ এন হচ্ছে সময় হচ্ছে 5 বছর, আর হচ্ছে হার হচ্ছে 5%। আমরা যদি পার্সেন্ট উঠাইতে গেলে কি লাগে, মানে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমাদের সহজ ভাষায় ক্যালকুলেটারে কি করব, এগুলো সব গুণ করব, গুণ করে এই পার্সেন্টের জন্য আমরা কি করব 100 দিয়ে ভাগ করে দেব। তাহলে সহজে কি হয়, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা থাকে, 5 10 50, 5 50 কত 250। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি 250। আমরা অন্যভাবে করতে পারি যে 5% হার সরল মুনাফায়, মানে 100 টাকায় হচ্ছে 5 টাকা, যারা মুখে মুখে হিসাব করতে পারে 100 টাকায় 5 টাকা, তাহলে 1000 টাকায় কত হবে 50 টাকা, 5 বছরে কত হবে 5 50 250। ঠিক আছে, পরবর্তীতে হচ্ছে 8 নাম্বারে কি বলছে, এই অঙ্কগুলো আসলে খুবই সহজ। এখানে বলছে যে 2 এর উপরে কি আছে, পাওয়ার আছে 2x প্লাস 1 ইকুয়াল 128। x এর মান কোনটি? এখন দেখেন এখানে কিন্তু এই x এর মানগুলো হচ্ছে কি, এই যে 3 4 7/2 5/2 এগুলো হচ্ছে সবগুলি কি x এর মান। ঠিক আছে, তাহলে আমরা একটু কাজ করব, এখানে যেহেতু আমরা কয়েকভাবেই করতে পারি, যে এভাবে করতে পারি অঙ্কটা 2 উপরে কত 2x প্লাস 1, আর এখানে কত আছে 128 আছে। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি 2x প্লাস 1, যেহেতু আমাদের উপরে x এর মান উপরে আছে তাহলে আমাদের ভিত্তি বিল করতে হবে। তাহলে দেখতে হবে 2 এর সাথে কত পাওয়ার দিলে 128 হয়। এটা ক্যালকুলেটরসে 7 পাওয়ার দিলে 128 হয়। তাহলে এই যে 2 বৃত্তি মিলে গেছে, তাহলে হবে 2x প্লাস 1 ইকুয়াল কি 7। তাহলে এখানে আমরা কি করব, একটা যোগ আকার আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে বিয়োগ আকারে হয়ে যাবে, সাথে থেকে একবার দিলে কত 6, তাহলে x এর মান কত হবে 3, এই যে 3। এই অঙ্কটা আমরা এইভাবেও করতে পারতাম যে এখানে কি করতাম ডাইরেক্ট, এখানে এই যে 2x প্লাস 1 এটার সাথে আমরা গুণ করে দিতাম, যেমন 2x প্লাস 1, তাহলে যদি এটার মান আমরা 3 ধরতাম, 3 দুগুণে 6, 6 এর কত হইতো 7, আমাদের দেখতাম যে এটার মান 128 হয় কিনা। ঠিক আছে, এখানে 128 হয়ে গেছে, শেষ। এভাবে করলে আমরা কি আমাদের মানগুলো ধরতে হবে না, ভগ্নাংশ এটা হওয়ার প্রশ্নই ওঠে না, এটা পূর্ণ সংখ্যাই হবে। আচ্ছা, এটা আমরা আগেও করছি পিছনের অঙ্কগুলিতে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী লগ এবং সূচক থেকে কিন্তু এমসিকিউ থাকবে, এটাই বাধ্যতা, মানে এটাই স্বাভাবিক থাকবে। এখান থেকে এমসিকিউ ধরার মানে অধ্যায় হচ্ছে তোমার কি লগ এবং সূচক। আচ্ছা পরবর্তীতে দেখি এই যে লগ পি 324 এটার সিস্টেম হচ্ছে লগটা উঠাইতে গেলে জানি আমাদের কি করতে হয়, এই পাওয়ারটা মানে এখানে 4 যে আছে এই পির উপরে 4 এসে যাবে, আর 324টা এই পাশে চলে আসবে। তাহলে সহজ ভাষায় যে পি এর মান কোনটা হবে, এখানে যেহেতু মানগুলি আমাদের দেওয়া আছে
মানগুলি দেওয়া আছে, তাহলে এক কাজ করব, এইগুলার উপরে দেখব যে 4 দিলে 324 হয় কিনা। ঠিক আছে, তাহলে দেখি আমরা কীভাবে করতে পারি। আপনি কী করবেন, ক্যালকুলেটারের মধ্যে যে 1 দিলে তো এটা কী হয়ে যাবে, 1ই হয়ে যাবে, এটা তো 1 নম্বর হওয়ার তো প্রশ্নই ওঠে না। তাহলে 2√3 এটা দিলেও হবে কি না, ক্যালকুলেটার এভাবে দিবেন যে প্রথমে ব্র্যাকেট দিয়ে 2√3 আবার ব্র্যাকেট দিয়ে আটকে এই যে পাওয়ারটা 4 দিলে এটা রেজাল্ট 144 আসতে পারে। 44 এটা হবে না, এটার উত্তর হবে কি 3√2। এটা আমরা প্রথমে ব্র্যাকেট দিব, পরে 3 দিব, পরে হচ্ছে √2 দিব, উপরে পাওয়ারের জন্য এই চিহ্নটা ব্যবহার করবো, 4 দিব, ক্যালকুলেটার চাপ দিলে এখানে কি আসবে 324 এসে যাবে। মানে এই ক্যাটাগরি অঙ্কগুলি আমাদের কি মানে অপশন থেকে করলে মানে সুবিধা হয় বেশি। তাহলে 9 নাম্বার আমরা এভাবেই করব। তারপর হচ্ছে 10 নম্বরে কি বলছে যে লগারিদমের ভিত্তি ই এর মান নিচের কোনটি। দেখবেন ক্যালকুলেটরের ভিতরে ই আছে, ই মানে একটা কি আছে, কিবোর্ড আছে, এই ইটা চাপ দিয়ে ইকুয়ালে চাপ দিলেই আপনার মান বের হবে 2.7183। ঠিক আছে, এই তো হয়ে গেল, এই হচ্ছে আমাদের এইটা। পরবর্তীতে যে 11 নম্বরে কি বলছে যে x-4 উপরে স্কোয়ার। আমরা জানি এই সমীকরণের মূল কতটি, এটার মূল হবে 2টা, কারণ আমরা বলছি যে কোনো সংখ্যার উপরে স্কোয়ার যদি কিউব থাকে তাহলে এর মূল হবে 3টা, যদি স্কোয়ার থাকে তাহলে এর মূল হবে কয়টা, 2টা, যদি x⁴ থাকে তাহলে এর মূল হবে কয়টা, 4টা। মানে উপরে পাওয়ার যেটা থাকবে এটার মান কি হবে, 2টা হবে। এটা আমরা বলতে পারি, আমরা করেও দেখাইতে পারি কিভাবে। মূল মানে হচ্ছে মান, x এর মানটা কত হবে, তাহলে x-4 হোল স্কোয়ার মানে কিন্তু কি x-4 কয়টা আছে, 2টা আছে, এটার মান কি 0। তাহলে আমরা হয় এটা সমান সমান 0 লিখবো অথবা এটা সমান সমানও 0 লিখবো। তখন -4টা ওই পাশে গেলে কি হয়ে যাবে, +4 হয়ে যাবে। এই -4টা ওই পাশে গেলে কি হয়ে যাবে, +4 হয়ে যাবে। মানে কয়টা বের হলো, 2টা বের হলো। তাহলে x-4 হোল স্কোয়ার ইকুয়াল 0 হলে সমীকরণের মূল কয়টি, 2টি। ওকে, আচ্ছা পরবর্তীতে আমরা দেখি জ্যামিতিক উপপাদ্য প্রমাণে সাধারণত কয়টি ধাপ অতিক্রম করতে হয়, এটা 5টি, এটা পড়ে নেবেন 5টি। ঠিক আছে, পরবর্তীতে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে ABCD চতুর্ভুজের অন্তর্লিখিত হলে কোণ ABC ইকুয়াল হাফ কেন্দ্রস্থ কোণ AOC। আসলে এটা সত্য, কারণ আমরা জানি বৃত্তস্থ কোণ সমান সমান মানে বৃত্তের পরিধির সাথে যে কোণটা উৎপন্ন হয় এই বৃত্তস্থ কোণ সমান সমান হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। মানে হচ্ছে এটা আমরা গতদিন ভালোভাবে বুঝাইছি যে এখানে যদি কেন্দ্রস্থ কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে বৃত্তস্থ কোণটা হবে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে কিন্তু এই যে 60-এর অর্ধেকে কিন্তু 30 ডিগ্রি। ঠিক আছে, তার মানে সহজ ভাষায় বলতে পারি যে বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ওকে, আর কোণ AOC এবং প্রবৃদ্ধ কোণ AOC 2 সমকোণ, এটা ভুল, কারণ এই AOC আর প্রবৃদ্ধ কোণ AOC এই 2টা মিলে হবে কত, 4 সমকোণ হবে। 4 সমকোণ হবে 300 কত ডিগ্রি, 60 ডিগ্রি, 360 ডিগ্রি। আমো দাঁড়াও, ঘুমাবো দাঁড়াও, তাহলে পড়ানোটা শেষ করে নেই। তাহলে 4 সমকোণ হবে, তার মানে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর না। আবার দেখেন কোণ BAD এবং কোণ BCD সমান 2 সমকোণ। এই যে BAD এটা সমকোণ হয়েছে, আর BCD এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, সমান সমান কত, 180 ডিগ্রি, মানে 2 সমকোণ। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। 2 সঠিক হইতো যদি এখানে 2 সমকোণের জায়গায় কত সমকোণ থাকতো, 4 সমকোণ থাকতো। আচ্ছা, এখানে 2টি বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়, এটা তো আমরা জানি, একটা বৃত্তে আঁকা যায় 2টা, তাহলে 2টি বৃত্তে কয়টি, 4টি। আচ্ছা, পরবর্তীতে tan A সমান 4/3 হলে sin A সমান কত। সহজ ভাষায় tan সমান সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তার মানে এই 4টা হচ্ছে লম্বর মান, 3টা হচ্ছে কি ভূমির মান। আমরা বলছিলাম 3 4 থাকলে আর অতিভুজ কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। এগুলো আমরা মুখস্থ করেছি। হ্যাঁ, 3 4 5, কারণ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার। 3 3 9 4 4 16, 25, 5 5 25, এভাবে হয় আর কি। আচ্ছা, তাহলে সাইন সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে কি 5। এই ক্যাটাগরির এমসিকিউগুলো আমরা ভালোভাবেই করছি। ঠিক আছে, আচ্ছা এখন পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে 16। দেখেন এটাতে সবাই ভুল করে, কোসেক থিটা প্লাস কট থিটা সমান 3/2। এখানে হচ্ছে কট থিটা মাইনাস কোসেক থিটা সমান সমান কত।
এখন আমাদের দেখতে হবে, এখানে অঙ্কগুলো কিন্তু আমরা করছিলাম, সবাই কিন্তু এটাকে উল্টায় দিবে, জাস্ট শুধু উল্টায় দিবে যে 2/3 হবে, কিন্তু এটা করলে ভুল হবে। কারণ আমাদের দেখতে হবে কুসেক থিটা প্লাস কট থিটা, ওইখানে যদি কুসেক থিটা মাইনাস কট থিটা থাকতো, কি থাকতো? কুসেক থিটা, এখানে কটের জায়গায় যদি কি থাকতো? কুসেক থাকতো। কুসেক থিটা মাইনাস কট থিটা থাকতো। কুসেক থিটা মাইনাস কট থিটা যদি থাকতো তাহলে শুধু খালি উল্টাইয়ে দিতাম। যেহেতু এটা উল্টানো আছে তাহলে জাস্ট উল্টাইয়ে দিয়ে মাইনাস দিয়ে দিলেই হয়ে যাবে, কারণ এটাও কিন্তু আমরা ক্লাসে করাইছি। যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা পরবর্তীতে করব। তাহলে যেহেতু এখানে একই না, তাহলে শুধু উল্টাইয়ে দিলেই হবে না, আমাদের সামনে কি আনতে হবে? মাইনাস আনতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখি পরবর্তী অঙ্কটা। cos থিটা বাই 3 সমান হাফ হলে থিটার মান কত? এখানে একটা বিষয়, সেটা হচ্ছে cos কত ডিগ্রির মান হাফ? cos হচ্ছে 60 ডিগ্রির মান কিন্তু হাফ। তাহলে 60 ডিগ্রির মান হাফ, তাহলে আমরা লিখতে পারবো থিটা/3 সমান সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে থিটা 3 যেহেতু এখানে কি আছে? ভাগাকারে আছে, তাহলে ওই জায়গায় কি হয়ে যাবে? গুণাকারে হয়ে যাবে। 318 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই কয়টা করলাম। পরবর্তীতে বলছে অবনীত কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটি এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে? এইখানে কিন্তু একটা প্রশ্ন কি করলো, অবনীতি কোণের মান কত ডিগ্রি হলে। এখানে অবনতি কোণ হোক বা উন্নতি কোণ হোক, যেই কোণটাই হোক না কেন, খুঁটির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হলে, মানে লম্ব আর ভূমি, আমি এটা পড়াইছি, লম্ব আর ভূমি সমান হলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। মানে এখানে লম্ব আর ভূমি যদি কি থাকে? সমান থাকে, তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? এখানে লম্ব আর ভূমি যদি সমান হয় তাহলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আবার বলি, যদি লম্বটা বড় হয়, এখানে 3টা প্রশ্ন থাকতে পারে, 3 ক্যাটাগরি থাকতে পারে। যদি লম্বটা ভূমির চেয়ে বড় হয়, আমরা দেখি, ধরেন এই লম্বটা ভূমির চেয়ে বড়, তাহলে হবে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এই যে দেখেন, লম্বটা বড় ভূমিটা ছোট, তাহলে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আর লম্বটা যদি কি হয়? ছোট হয়, আর ভূমিটা যদি বড় হয়, তাহলে সেখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। যেমন আমরা বলতে পারি, এই যে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে এই আমাদের গেল 18 পর্যন্ত সমাধান। তারপর 19 নম্বরটা আমরা করে ফেলি। দুইটি সংখ্যার অনুপাত 3:5 হলে এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে লসাগু বের করার জন্য সিস্টেম হচ্ছে, লসাগু যদি বের করতে বলে তাহলে আমাদের যা আছে সব গুণ করে দেব। 3 5 15, 4 15 60। লসাগু বললে তিনোটাই গুণ। আর যদি গসাগু বলে তাহলে প্রথম দুইটা গুণ করে পরেরটা দিয়ে কি করব? ভাগ করব। তাহলে দেখি, এখানে যেহেতু আমাদের লসাগু চাইছে, তাহলে কি হবে? 3 5 15, 4 15 কত? 60। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত? 60। ঠিক আছে, আর বাকিগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা সমাধান করব। এখানেই আমরা যে অঙ্কটি করছি, পিছনের যে অঙ্কগুলো করছি, সেম ক্যাটাগরির অঙ্ক। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কি আমরা এটা আগামীকালকে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে।